আচ্ছা, আপনি কি বিশ্বাস করেন যে কালকে যদি বাংলাদেশের ২ টা ব্যাটসম্যান একটু দায়িত্ব নিয়ে খেলতো, তাইলে বাংলাদেশের সিনারিওটা একটু অন্যরকম হইতে পারতো? হইতে পারতো বাংলাদেশ জিততো। না হইলেও ৩০০ র উপরে রান করতো। আমি বিশ্বাস করি। কোন ২ জন ব্যাটসম্যান জানেন? নাজমুল হাসান শান্ত আর সৌম্য সরকার। এই ২ টা ব্যাটসম্যান যদি একটু দায়িত্ব নিয়ে খেলতো, তাহলে হয়তোবা কালকে বাংলাদেশের সিনারিওটা চেঞ্জ হয়ে যেত। নাজমুল হাসান শান্ত বাংলাদেশের ক্যাপ্টেন। ক্যাপ্টেন হয়ে সে ১ম বলে যে দায়িত্ব জ্ঞানহীন, সরি ১ম বলে না, সে আসার পরে যে দায়িত্ব জ্ঞানহীন শটটা দিয়ে আউট হইছে একদম অফ স্টাম্পের অনেকটা বাইরে বল, সে একটা বাচ্চা সুলভ শট খেলা আউট। কেন তার এত তাড়াহুড়া করার কি দরকার ছিল? যে এখানটাতে একটা ওয়ানডে ইনিংসে, ওয়ানডে ম্যাচের মাঝে আমরা জানি কি যে ২-৪টা বল যদি ডটও হয় তারপরেও কিন্তু খুব একটা প্রেশার পড়ে না। এটা তো টি-20 ম্যাচ না রে ভাই। এখানে যদি তুমি ১০টা বলও ডট দাও তারপরেও তো প্রেশার পড়ার কথা না। কিন্তু নাজমুল হাসান শান্তর কাছে আসলে কি প্রেশারটা পড়ছে যে এত তাড়াহুড়া করতে হইলো? এত তাড়াহুড়া করতে গিয়ে নিজের উইকেটটা দিয়ে দিতে হইলো। আচ্ছা, এটা গেল নাজমুল হাসান শান্তর কথা। তার আগে সৌম্য সরকার কি করছে? একই ধরনের কাজটাই কিন্তু সৌম্য সরকার করছে। তাকে বারবার একই স্টাইলের বল দেওয়া হইতেছিল, একই ধরনের বল দেওয়া হইতেছিল। খুবই জঘন্যতম একটা উইকেট সে দিয়ে আসলো। সৌম্য সরকার একজন ওপেনার ব্যাটসম্যান। সেই ওপেনার ব্যাটসম্যান যখন আইসা এত তাড়াহুড়া শুরু করে দেয়, তাড়াহুড়ারও কিছু না। এমন না যে সে এই বলটারে খুব ভালো একটা শট খেলতে চাইছে, শট খেলতে যায় আউট হয়েছে, এমন না। কিন্তু তারপরেও সে একটু দেখে শুনে যদি খেলতো, দায়িত্ব নিয়ে যদি খেলতো, তাহলে আমি মনে করি বাংলাদেশের কালকে রানটা অন্যরকম হতো। কারণ পিচের যে বিহেভ ছিল, ইন্ডিয়া যদি ওই জায়গাতে ব্যাটিং করতো, অনায়াসে অনায়াসে ভাই ৩৫০ রান অনায়াসে করে ফেলতো। ৩৫০ যদি নাও করে ৩২০-এর উপরে ইন্ডিয়া রান করতো, এটা লেখা রাখেন ২০০% শিওর। কিন্তু আমরা করলাম কি, ২৫০ রান করতে গিয়ে একদম আমাদের খুব বাজে অবস্থা। ২৫০ রান তো করতে পারলামই না, ২৩০ রানের ভিতরে আমরা আটকে গেলাম। দেখেন লাস্টের দিক দিয়ে তৌহিদ হৃদয় এবং জাকির আলী অনিক তারা অনেকক্ষণ টিকে খেলছে। টিকে খেলার পরে যথেষ্ট কিন্তু ভালো একটা পার্টনারশিপ হয়েছে। আমরা ১৫০ রানের উপরে পার্টনারশিপ করছি। এই পার্টনারশিপটা আরো ২টা উইকেট আগে হইতে পারতো না? আর ২টা উইকেট আগে যদি এই পার্টনারশিপটা হইতো, তাহলে খেলাটা কি হইতো? এখন যদি কথা বলতে হয় মুশফিকুর রহিমকে নিয়ে, মুশফিকুর রহিম আমাদের এক্সপিরিয়েন্সড ব্যাটসম্যান। ওনার এই এক্সপিরিয়েন্স দিয়ে আসলে কি লাভ? এই এক্সপিরিয়েন্স দিয়ে কি কাজ? যে এক্সপিরিয়েন্সের বেনিফিট বাংলাদেশ কখনোই পাবে না, এই এক্সপিরিয়েন্স দিয়ে আসলে কি হবে? কোনো কাজ আছে? আমি এখন পর্যন্ত মনে করতে পারি না যে মুশফিকুর রহিম যে কয়টা আইসিসি ইভেন্ট খেলছে সেখানে খুব আহামরি বড় কোনো ইনিংস কি আছে তার? আমি মনে করতে পারি না। অন্যান্য ব্যাটসম্যানদের কিন্তু তারপরেও ২-১টা হাতে গোনা ইনিংস আছে যে আচ্ছা এই ইনিংসে সে এত করছে, সে এত করছে। মুশফিকের এরকম ইনিংস আমার মনে পড়ে না। আপনাদের মনে পড়ে কিনা কমেন্ট বক্সে জানান। তার কথা আর কি বলবো? সে এত সিনিয়র একজন মানুষ, এত এক্সপেরিয়েন্স একজন মানুষ, আইসা ১ম বলে আউট হয়ে যায়। কিছুই বলার নাই আসলে। সহজ কথা, বাংলাদেশ কালকে মানে জিততে পারতো বলতে কি, তারপরেও অনেকটা ফাইটে যাইতে পারতো। কি জিনিসগুলো হইলে? ওই যে ১ম এ যেটা বললাম যে ২ টা উইকেট যদি একটু দায়িত্ব নিয়ে খেলতো, তারপর আবার ফিল্ডিং এ আমাদের অনেক মিস হইছে। ফিল্ডিংটা যদি একটু ঠিক করে দিতে পারতো, যেমন জাকের আলী অনিকের ওই লাস্টের দিকে ক্যাচ মিসটা, তারপর আবার একটা রান আউট মিস হইলো। এইসব মিসগুলা যদি না হইতো, হাফ চান্স গুলারে যদি ক্লিয়ার করতে পারতো বাংলাদেশ, একটা ফাইট হয়েই যেত। কালকে ইন্ডিয়া যে খুব কমফোর্টেবলি জিতে গেছে, হ্যাঁ কমফোর্টেবলি বলা যায়। আপনি যদি এভাবে স্কোর কার্ড দেখেন যে ইন্ডিয়া জিতে গেছে, তো ৫ ওভার আগে হাতে রাইখা জিতে গেছে, আপনার কাছে মনে হবে কমফোর্টেবলি জিতছে। কিন্তু আসলে ইন্ডিয়াও কিন্তু চাপে পড়তেছিল। ইন্ডিয়া এবং খুব ভালোভাবে চাপে পড়তো যদি ওই কেএল রাহুলের উইকেটটা পড়ে যেত। মানে জাকির আলী অনিকের যে ক্যাচটা ছিল, ওই ক্যাচটা যদি আসলেই জাকির আলী অনিক ক্যাচটা ধরতে পারতো, তাহলে খুব ভালো করে প্রেসারে পড়ে যাইতো। বাট আলটিমেটলি সেটা হয় নাই, প্রেসারে পড়তে হয় না ইন্ডিয়াকে। এই না, আমি বারবারই একটা জিনিসই বলতেছিলাম যে শুভমান গিল আর কেএল রাহুল এই দুইজনের উইকেট যদি ফালায় দেওয়া যায় কোনোভাবে, মানে লাস্টের দিকে যদি এই দুজনের উইকেট ফালায় দেওয়া যাইতো, বাংলাদেশ জিততে পারতো। এটা চোখ বন্ধ করে বলা যায়। এই দুইজনের উইকেট যদি পড়ে যাইতো, বাংলাদেশ জিততো, এটা শিওর বলা যায়। এখন ক্যাচ মিসের কথা আমি খুব বেশি করে বলতেছি না কেন, ক্যাচ মিস ইন্ডিয়াও করছে, ক্যাচ মিস ইন্ডিয়াও করছে, কিন্তু ইন্ডিয়া করলেও মানে বাংলাদেশ যে মুহূর্তে ক্যাচটা মিস করছে, ইন্ডিয়া ওই মুহূর্তে কিন্তু করে নাই। বাংলাদেশ করছে এমন সময় যখন ক্যাচটা যদি ধরা যাইতো, বাংলাদেশ ম্যাচে থাকতো। ক্যাচটা ছাড়া দেওয়াতে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে গেছে। ইন্ডিয়া এমন কোনো সিচুয়েশনে ক্যাচ ছাড়ে নাই যে সিচুয়েশনে আসলে মানে ক্যাচটা যদি ধরতো তাহলে তারা ম্যাচে থাকতো, নাহলে এই ম্যাচ থেকে ছিটে গেছে, এরকম না। তারপরেও ক্যাচটা ধরা উচিত ছিল। এত সহজ ক্যাচ আসলে হয় না। জাকির আলী অনিকের কাছ থেকে এটা একদম এক্সপেক্ট করিনি। দেখেন নিউজিল্যান্ডের ফিল্ডারদের কথা দেখেন, তারা
মানে এত অসাধারণ ক্যাচগুলা ধরে সব সময়, শুধু যে এই যে গতকালকে যে একটা ক্যাচ ধরলো এটা না, অন্যান্য ইভেন্টগুলোতে অন্যান্য ম্যাচগুলোতে তারা এত সুন্দর সুন্দর ক্যাচ ধরতে পারে, যেটা সবসময় চোখের শান্তি। এই যে গতকালকে নিউজিল্যান্ড একটা ক্যাচ ধরলো, ওই ক্যাচটা আমার মনে হয় এইবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা ক্যাচ হবে শেষে গিয়ে। তারা এমন এমন অসাধারণ এমন এমন কঠিন ক্যাচ ধরে, যেই ক্যাচগুলো আসলে বাংলাদেশ তো মানে স্বপ্নেও চিন্তা করতে পারে না যে আচ্ছা আমরা এইগুলো এরকমও ক্যাচ ধরতে পারবো। এরকম ক্যাচ ধরার কথা তারা কোনোদিন চিন্তাই করে না। এখন যদি স্কোয়াড সিলেকশন প্রসঙ্গে আরেকটু আসতে হয়, স্কোয়াড সিলেকশনে অনেকের অনেক রকম আপত্তি। আমি কালকে থেকে দেখতেছি ফেসবুকে অনেক রকম আপত্তি, যেমন ধরেন নাজমুল হাসান শান্তকে কেন নেওয়া হয়েছে, সৌম্য সরকারকে কেন নেওয়া হয়েছে, ওই নাহিদ রানাকে কেন নেওয়া হয় নাই, আরো কত ধরনের কি, মানে যারই স্কোয়াডে দেখতেছে না তারে কেন নেওয়া হয় নাই। আর যে স্কোয়াডে নাই সে থাকলেই ভালো হইতো। বাংলাদেশের অবস্থা আসলে কি যে হয়েছে, যে সাকিব আল হাসান স্কোয়াডে নাই, সাকিব আল হাসান থাকলে বাংলাদেশ জিতে যেত। মাহমুদুল্লাহ কালকে স্কোয়াডে নেই, মাহমুদুল্লাহ থাকলে কালকে বাংলাদেশ জিতে যেত। তামিম ইকবাল স্কোয়াডে নেই, তামিম ইকবাল থাকলে ম্যাচ জিতে যেত। কি রে ভাই, এইগুলা কি? যারা আছে তাদের উপরে ভরসা রাখেন, যদি না পারেন তাহলে চুপ থাকেন। কিন্তু অমুক থাকলে ম্যাচ জিতে যেত, তমুক থাকলে ম্যাচ জিতে যেত, এইগুলা ভাই আসলে বাচ্চা সুলভ কথাবার্তা ছাড়া আর কিছুই না। দিন শেষে সব কথার এক কথা, কালকে আমরা হারছি, আমরা বাজে খেলে হারছি, আমরা ব্যাটিংয়ের জন্য হারছি। আমরা 35-এ 5 উইকেট, মানে একটা ওয়ান ডে ইনিংসে একটা সময় মনে হইতেছিল যে 100 রান নাকি হয় না, 100 রানের ভিতর নাকি অল আউট হয়ে যায়। কিন্তু মানিজ্য তাও একটু বাঁচলো তো হৃদয় আর জাকির আলী অনিকের ওই পার্টনারশিপে, তাও তো থাকতেছিল না। জাকির আলী অনিক তো 0 রানেই আউট হয়ে গেছিল। আমরা ব্যাটিংয়ের জন্য গতকালকের ম্যাচ হারছি, আমরা বোলিংয়ের জন্য হারি নাই, ফিল্ডিংয়ের জন্য হারি নাই। খুব বেশি যে বলতে হবে যে ফিল্ডিংয়ের জন্য আমরা ম্যাচ হেরে গেছি এরকম না, আমরা ব্যাটিংয়ের জন্য ম্যাচ হারছি। নেক্সট ম্যাচ আমাদের নিউজিল্যান্ডের সাথে, এই ম্যাচেও যদি আসলে ব্যাটিং বিপর্যয় আমাদের দেখতে হয়, বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় সবসময় আমরা দেখে আসতেছি, আর নেক্সট ম্যাচেও যদি আমাদের ব্যাটিংয়ে এরকম স্ট্রাগল করে, তাইলে আল্লাহ রহমতে আর আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আশা করে লাভ নাই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা তেমন কিছু করতে পারবো না। এখন কথা এটাই, আমরা বাঙালি, আইসিসির কোনো ইভেন্ট হইলে বা বড় কোনো ম্যাচ হইলে আমরা আশা করি, আমরা ম্যাচ দেখি। যেমন হাজার হাজার মানুষরা দেখলাম যে আমি বাংলাদেশে খেলা দেখবো না, বাংলাদেশে খেলা দেখবো না, তারপরেও ঠিকই কিন্তু ইন্ডিয়ার সাথে ম্যাচ শুরু হওয়ার সময় প্রথম বল থেকে বসে পড়ছে খেলা দেখতে। 5টা উইকেট পড়ে গেছে, তারপরেও কিন্তু অনেক মানুষ আছে যে ম্যাচ দেখা বাদ দেয় নাই। আমি নিজে ম্যাচ দেখা বাদ দেই নাই। তো বাংলাদেশের মানুষ এগুলো বলবেই, কিন্তু ঠিকই যে খেলা শুরু হওয়ার সময় বইসা পড়বে খেলা দেখতে। এটা আমাদের নেচার, এটা আমাদের স্বভাব। ঠিকই সামনে নিউজিল্যান্ডের সাথে ম্যাচ আছে 24 তারিখ, সেই 24 তারিখও আমরা খেলা দেখতে বসে যাব এবং আশা করব নিউজিল্যান্ডের সাথে আমরা যদি একটা ভালো ব্যবধানে জিতি, অথবা যদি আমরা সামান্যভাবে জিতি, পরের ম্যাচে আমরা কোন সমীকরণে সেমিতে উঠতে পারবো। আবার আমরা এরকমও আছি যে এক ম্যাচ না জিতেও সমীকরণে যদি কোনোভাবে সেমিতে উঠা যায়, সেই চিন্তা আমরা করি। যাই হোক, মজার ছলে বললাম। টার্গেট থাকবে নেক্সট ম্যাচ নিউজিল্যান্ডের সাথে ম্যাচ, এটাই এখন মেইন টার্গেট। কিন্তু প্রত্যাশা এটাই যে ব্যাটিং কোলাপস গত ম্যাচে যেটা হয়েছে সেটা যেন আগামী ম্যাচে না হয়। অনেক কথা বললাম, আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানান। কালকের খেলা দেখে আপনাদের প্রতিক্রিয়া কি কমেন্ট বক্সে জানান। আমি জানি কারো প্রতিক্রিয়া ভালো হওয়ার কথা না। যাই হোক, আসসালামু আলাইকুম।